হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো এই সিরিজের পার্ট 1 আর পার্ট 2 একসাথে যোগ করে দেওয়া হয়েছে। পার্ট 2 শুরু হবে 13 মিনিট 25 সেকেন্ড থেকে। আর যারা আগের ভিডিও দেখেননি তারা এখন থেকেই কন্টিনিউ করতে পারেন। ভিডিওর শুরুতেই আমাদেরকে বলা হয় এটা এমন একটা দুনিয়া যেখানে ভার্চুয়াল গেমিং রিয়েলিটির সাথে মার্জ হয়ে গেছে, যেখানে লোকেরা নতুন নতুন প্রফেশন আর স্কিলকে অ্যাওয়েকনিং করেছে। এইখানে বিভিন্ন ধরনের ডেঞ্জিন, মিস্টিরিয়াস রুইন্স আর রিয়েলামস সামনে আসতে শুরু করে, যেখানে বিভিন্ন ধরনের মনস্টার পাওয়া যায় যা মানুষের জন্য অনেক ভয়ঙ্কর। কিন্তু এইখানকার মানুষ নিজেদের স্ট্রং বানানোর জন্য আর এক্সপিরিয়েন্স, ম্যাটেরিয়ালস আর বিভিন্ন ধরনের ইকুইপমেন্টকে পাওয়ার জন্য এই মনস্টারদের হান্ট করে। যদিও এখানে বিভিন্ন ধরনের মনস্টার স্পিসিস আছে, কিন্তু এর মধ্যে একটাও ড্রাগনের অস্তিত্বের কাছেও আসে না। ড্রাগন অনেক মিস্টিরিয়াস আর রেয়ার হয়, আর এগুলো অনেক পাওয়ারফুল হয়, যা এক অ্যাটাকের মধ্যে একটা শহর ধ্বংস করে দিতে পারে। তারপর আমাদের ড্রাগন কিংডম থার্ড স্কুলকে দেখানো হয়, যেখানে আমরা ক্লাসরুমের সিন দেখতে পাই। টিচার সবাইকে পড়াচ্ছিল আর বলছিল, আমার কথা সবাই মন দিয়ে শোনো। আজকের এক্সাম অ্যাওয়েকনিং সেরেমনি না শুধু তোমাদের ইউনিভার্সিটি এক্সাম পাস করার জন্য সাহায্য করবে, এই অ্যাওয়েকনিং সেরেমনির জন্য তোমাদের ফিউচার অনেক সাকসেসফুল হবে। সেই জন্য তোমাদের এই দিকে মনোযোগ দিতে হবে। যদিও প্রফেশনস র্যান্ডমলি সিলেক্ট হয়, কিন্তু তবুও তোমরা নিজেদের উপর কনফিডেন্স রাখবে। যতক্ষণ পর্যন্ত তোমাদের কনফিডেন্স থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা অ্যাওয়েকনিং সেরেমনি পাস করতে পারবে। তারপর আমরা আমাদের মেইন ক্যারেক্টারকে দেখতে পাই, যার নাম লু ফ্যাং, যে টিচারের এই কথা শুনে অনেক খুশি হয়ে গেছে আর বলছিল অবশেষে এই দিনটা চলে এসেছে। তারপর ও নিজের ব্যাপারে বলছিল, আমি লু ফ্যাং, আমি পৃথিবী থেকে ট্রান্সমাইগ্রেট হয়ে এই ওয়ার্ল্ডে চলে এসেছি, আর আমি 3 বছর যাবত এই দুনিয়াতে আছি, আর আমি এই দুনিয়ার ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছি। এই দুনিয়াতে অনেক ধরনের প্রফেশনস আছে, কিন্তু এদের সবগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে। সর্বপ্রথমে আছে কমব্যাট প্রফেশন, যেখানে আছে ওয়ারিয়ার, মেজেস আর আর্চার। এরা বিভিন্ন আননোন রিয়েলাম এক্সপ্লোর করার জন্য, বিভিন্ন ইকুইপমেন্ট অবটেন করার জন্য আর বিভিন্ন ধরনের রিওয়ার্ড রিসিভ করার জন্য নিজেদের পাওয়ারফুল এবিলিটি ইউজ করে, আর এটা সবচেয়ে ফেমাস প্রফেশন। আর দ্বিতীয়ত হচ্ছে রিইনফোর্সমেন্ট প্রফেশন। এখানে আছে ইনচেন্টার, অ্যালকেমিস্ট, এই ধরনের লোক। এরা অনেক পাওয়ারফুল ইফেক্টের সাথে একটা স্পেশাল আইটেম ক্রিয়েট করতে পারে, কিন্তু রিইনফোর্সমেন্ট প্রফেশনের জন্য অনেক টাকার প্রয়োজন হয়, কারণ বিভিন্ন ধরনের মেটেরিয়াল কিনতে অনেক টাকার প্রয়োজন। আর একটা বড় ফ্যামিলির সাপোর্ট ছাড়া এই প্রফেশন একদমই ইউজলেস বলা যায়। আর সবচাইতে নিচের প্রফেশন, এখানে আছে শেফ, ফার্মার, মাইনার, এই ধরনের প্রফেশন। আমরা এদের এক কথায় নর্মাল হিউম্যানও বলতে পারি, যারা অনেক খাটাখাটনি করে নর্মাল ভাবে জীবনযাপন করে। যেখানে আমার চাচিও একজন শেফ। উনি প্রতিদিন অনেক খাটাখাটনি করে স্টিম বান শপ চালায় আর আমার এডুকেশনের খরচা চালায়। উনি আমাকে অনেক সাপোর্ট করে। যদিও উনি আমার থেকে শুধু 8 বছরের বড়, কিন্তু তবুও উনি আমাকে অনেক সাপোর্ট করে। তো এই দুনিয়ায় বেঁচে থাকার জন্য আর আমার আন্টিকে একটা ভালো লাইফ দেওয়ার জন্য আমাকে একটা কমব্যাট প্রফেশন অ্যাওয়েকনিং করতে হবে, তাতে যে কোনো কিছুই হয়ে যাক না কেন। সেই সাথে টিচারের ওইখানে একটা কল আসে, আর টিচার বলছিল, আচ্ছা আচ্ছা আমি বুঝে গেছি। আর সেই সাথেই ও সবাইকে বলছিল, স্টুডেন্ট, আমি এখনই একটা অনেক ভালো নিউজ পেয়েছি। অ্যাওয়েকনিং স্টেজ তৈরি হয়ে গেছে আর অ্যাওয়েকনিং সেরেমনি জলদি শুরু হয়ে যাবে। এটা শুনে সবাই খুশি হয়ে গেছে আর বলছিল, চলো চলো তাড়াতাড়ি চলো সেখানে। অন্যদিকে লু ফ্যাং এইসব দেখে অনেক অবাক হয়ে গেছে, আর ওইখানে টিচার চলে আসে আর লু ফ্যাংকে বলে, লু ফ্যাং, তোমার কি কোনো সমস্যা আছে নাকি? তুমি আমাদের ক্লাসের মধ্যে সবচেয়ে টপ স্টুডেন্ট, কিন্তু দেখে মনে হচ্ছে তুমি তো অনেক নার্ভাস আছো। চিন্তা করার কোনো কারণ নেই, যা হবে অবশ্যই ভালোই হবে। কিন্তু লু ফ্যাং তো অন্য বিষয় নিয়ে চিন্তা করতেছিল, কারণ ও দেখতে পায় ওর সামনে একটা সিস্টেম নোটিফিকেশন আছে, যেখানে ওকে বলা হয়েছে, কংগ্রাচুলেশন, সুপার টুইজার ম্যাপ সিস্টেম সাকসেসফুলি অ্যাক্টিভেট হয়েছে। ওটা দেখার সাথে সাথে ও বলছিল, কি এটা কি এখানে? আর টিচার ওর টেবিলের উপর হাত রেখে বলে, ওই লু ফ্যাং, আমার কথা শুনতেছো? লু ফ্যাং বলছিল, হ্যাঁ হ্যাঁ আমি কথা শুনতেছি। আর সেই সাথেই ও দৌড়ে বাইরে চলে যাচ্ছিল আর টিচারকে বলছিল, স্যার আমাকে মাফ করে দিয়েন, আমি এখনই এখান থেকে যাচ্ছি। ও ওইখানেই মনে মনে বলছিল, ফাইনালি এটা আমার কাছে চলে এসেছে। আর কোনো সিস্টেম ছাড়া একটা ট্রান্সমাইগ্রেটর কিভাবে এখানে থাকতে পারে? কিন্তু এই সিস্টেমটা কিভাবে কাজ করে আমি তো সেটা জানি না। আর এটা বলতে বলতেই ও সিঁড়ি থেকে ঝাঁপ দেয় আর সামনে দৌড়াতে দৌড়াতে বলে, ঠিক আছে আমি এটার ব্যাপারে পরে ভাববো, এখন সর্বপ্রথম আমাকে অ্যাওয়েকনিং সেরেমনির দিকে মনোযোগ দিতে হবে। সেই সাথে ও সামনে চলে যায়। তারপর আমাদের অ্যাওয়েকনিং সেরেমনির সিন দেখানো হয়, যেখানে সবার সামনে অ্যাওয়েকনিং ক্রিস্টাল রাখা আছে, আর ওইটা দেখে সবাই অবাক হয়ে গেছে। যেখানে সকল স্টুডেন্টরা একজন আরেকজনের সাথে কথা বলতেছিল, ওইটা কি অ্যাওয়েকনিং ক্রিস্টাল? আমি তো এটা প্রথমবার দেখতেছি। আর একজন ছেলে বলতেছিল, আমার তো অনেক ভয় করতেছে, আমি যে কি প্রফেশন অ্যাওয়েকনিং করি। তখনই ওইখানে প্রিন্সিপাল চলে আসে আর বলে, সবাই শান্ত হও। কিন্তু প্রিন্সিপালের কথা শুনে সকল স্টুডেন্ট কথা বলতে শুরু করে, আর ওরা সবাই বলছিল, কতটাই না ভালো হবে যদি আমি একটা হিডেন প্রফেশন অ্যাওয়েকনিং করি, তাহলে তো আমি লাখ লাখ লোকের কাছে সম্মানীয় একজন লোক হয়ে যাব। আরেকজন ওকে বলতেছিল, আরে বন্ধু, জেগে জেগে স্বপ্ন দেখা বন্ধ করো। হিডেন কমব্যাট প্রফেশন পুরো স্কুলের মধ্যে অনেক রেয়ার ব্যাপার, কিন্তু যদি আমি একটা সাবসিস্টেন্ট প্রফেশন অ্যাওয়েকনিং করি তাহলে আমি আমার অ্যানসেস্টরকে সম্মান প্রদর্শন করব। তখনই ওইখানকার প্রিন্সিপাল বলে, অ্যাওয়েকনিং সেরেমনি এখনই শুরু হবে। আর এইখানে আমার সাইটে একজন প্রিস্ট আছে, যিনি আমাদের অ্যাওয়েকনিং সেরেমনি হোস্টিং করবে। ওনাকে দেখার পর ওইখানে
ওইখানে থাকা সকল স্টুডেন্ট বলছিল তো ইনিই হচ্ছেন উনি যিনি অ্যাওয়েকনিং ক্রিস্টাল চার্জ করবে। অন্যদিকে এইসব দেখে লু ফ্যাং বলছিল প্রিস্ট একটা কম্ব্যাটিভ প্রফেশনের অরা একদমই আলাদা। সবাই ওনাকে দেখার পর বলছিল এনার অরা তো একদমই আলাদা। আমি মনে মনে এটাই প্রে করতেছি যে আমিও যাতে এনার মতো একটা প্রফেশন অ্যাওয়েকনিং করতে পারি। তখনই লু ফ্যাং এর সামনে একটা নতুন সিস্টেম নোটিফিকেশন আছে যে আপনি একটা নতুন স্কিল অ্যাকোয়ার করেছেন যেটার নাম হলো আই অফ অ্যাপ্রেজাল। যেটা দেখার পর ও বলে অ্যাপ্রেজাল এটা আবার কি? আর সেই সাথে ও ওইখানে ক্লিক করে। ওইখানে ও ওই প্রিস্টের স্টেট দেখতে পাচ্ছিল, যেটা দেখার সাথে সাথে ও বলছিল কি এটা তো প্রিস্টের ইনফরমেশন। ওইখানেই ওর চোখ পড়ে প্রিস্টের ওয়ালেট ব্যালেন্সের দিকে, যেটা 5 মিলিয়ন ড্রাগন কয়েন ছিল। যেটা দেখে ও একদম অবাক হয়ে গেছিল, কি 5 মিলিয়ন ড্রাগন কয়েন? এটা তো অনেক বেশি। তখনই প্রিন্সিপাল চিৎকার করে সবাইকে বলে আমি বলেছি সবাই চুপ করো, যাদের নাম ডাকা হবে তারা মঞ্চের মধ্যে চলে আসবে। অন্যদিকে লু ফ্যাং মনে মনে ভাবছিল আমার আন্টি যদি সারা জীবন স্টিম বান বেচে তাহলেও তিনি 5 মিলিয়ন ড্রাগন কয়েন আর্ন করতে পারবে না। সেই সাথে প্রিন্সিপাল ঝাংতাও নাম ধরে ডাকে আর সকল বাচ্চারা বলছিল কি ঝাংতাও? ও তো আমাদের সেকশনের মধ্যে সবচেয়ে টপ স্টুডেন্ট। আমি তো এখন কিছুই বলতে পারতেছি না যে ও কি প্রফেশন অ্যাওয়েকনিং করবে। আমার মনে হয় ও একটা রেয়ার কমব্যাট প্রফেশন অ্যাওয়েকনিং করবে। অন্য স্টুডেন্ট বলছিল আমারও মনে হয় ও একটা কমব্যাট প্রফেশন অ্যাওয়েকনিং করবে, কারণ ওর সকল অ্যাট্রিবিউট অনেক হাই। আর তুমি তো জানোই এটা একদম র্যান্ডম হয়, তো কারো যদি অ্যাট্রিবিউট একদম হাই হয় তাহলে ওর কমব্যাট প্রফেশন অ্যাওয়েকনিং করার সম্ভাবনা আরো বেশি হয়। আর মেয়েরা তো ওকে দেখে একদম পাগলে হয়ে যাচ্ছিল আর বলছিল এটা তো ঝাংতাও, ও তো অনেক হ্যান্ডসাম। সেই সাথে ঝাংতাও মঞ্চের মধ্যে চলে আসে আর প্রিস্ট ওর কাস্টিং করে আর সেই সাথে অ্যাওয়েকনিং ক্রিস্টালটা চমকাতে শুরু করে আর অ্যাওয়েকনিং ক্রিস্টাল দিয়ে আগুন বেরোতে শুরু করে, যেটা দেখে সবাই একদম অবাক হয়ে গেছে আর বলছিল এটা তো একটা ফায়ার বল। আমার মনে হয় ও নিশ্চয়ই একজন ফায়ারম্যানসার স্বরূপ অ্যাওয়েকনিং হয়ে গেছে। অন্য ছেলেটা বলছিল ওয়াও ঝাংতাও অ্যামেজিং, ও সত্যি একটা কমব্যাট প্রফেশন অ্যাওয়েকনিং করে ফেলছে। এটা দেখে তো আমার একদম জ্বলে যাচ্ছে, ওর ফিউচার অনেক ব্রাইট হবে। ব্রাদার ঝাও ইজ অ্যামেজিং। অন্যদিকে ঝাং অনেক খুশি হচ্ছিল। অন্যদিকে লু ফ্যাং ওকে দেখে মনে মনে ভাবছিল হ্যাঁ আমাকে শুধু এতটুকুই করতে হবে। আমিও যদি একটা কমব্যাটিভ প্রফেশন অ্যাওয়েকনিং করতে পারি তাহলে আমি আমার এই লাইফ থেকে মুক্তি পাবো আর এটা আমার জন্য অনেক ভালো হবে। তখন ওই প্রিন্সিপাল সবাইকে বলছিল আমি বলছি না সবাই চুপ করো, পরবর্তী কি আছে তাড়াতাড়ি আসো। আর সেই সাথে টাইম চলে যাচ্ছিল। ওইখানে অনেকগুলো ছেলে চলে আসে। ওইখানেই একটা ছেলে বলছিল কি হার্বালিস্ট? আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, আমি কমসে কম তো আমার ফ্যামিলি বিজনেস চালাইতে পারবো, এটাই আমার জন্য যথেষ্ট। আরেকজন ছেলে বলছিল কি টেইলার? এটা সবচেয়ে খারাপের মধ্যে একটা, আমি এটা একদমই চাই না। অন্যদিকে আরেকটা স্টুডেন্টের প্রফেশন ছিল মাইনার। ও বলছিল কি মাইনার? আমি এটা একদমই চাই না। এইসব দেখে লু ফ্যাং মনে মনে ভাবছিল এমনটা মনে হচ্ছে কম্পিটিটিভ প্রফেশন অনেক কম আছে আর সবাই সাবসিস্টেন্ট প্রফেশন পাচ্ছে, কিন্তু যদি একটা কম্পিটিটিভ প্রফেশন অ্যাওয়েকনিং করা যায় তাহলে ফিউচার একদমই ব্রাইট হয়ে যাবে, যেখানে ফিউচারে অনেক ভালো কিছু করতে পারবো। কিন্তু বেশিরভাগ লোকই সাবসিস্টেন্ট প্রফেশন অ্যাওয়েকনিং করে, যেখানে ওরা নর্মাল লোকের মতো জীবনযাপন ছাড়া আর কিছুই করতে পারবে না। ওইখানেই একটা ছেলে বলছিল কি আর করবো, বাদ দাও এসব, এখনো এটাকে একটা ভালো আউটকাম হিসেবে মানা যায়। সেশন 3 লিপিনকে দেখো, ওর ফ্যামিলি বেঁচে থাকার জন্য আগে থেকে স্ট্রাগল করতেছে, কিন্তু ও একটা রিইনফোর্সিং প্রফেশন অ্যাওয়েকনিং করেছে। একে নার্সার করার জন্য অনেক টাকার প্রয়োজন হবে, ও এগুলো কোথায় পাবে? এইখানে একটা সাবসিস্টেন্ট প্রফেশনে অ্যাওয়েকনিং হওয়া এদের জন্যই ভালো। ওরা ওইখানে কমসে কম এমন একটা স্পেশাল স্কিল পায় যেখানে ওদের খরচা করতে হয় না। ওর কথা শুনতে শুনতে লু ফ্যাং মনে মনে ভাবছিল আমার ফ্যামিলিও এখন স্ট্রাগল করতেছে, আর আমিও যদি একটা রিইনফোর্সিং প্রফেশনের সাথে অ্যাওয়েকনিং হয়ে যায় তাহলে আমার পক্ষেও অনেক খারাপ হয়ে যাবে। তখনই লু ফ্যাং এর নাম ডাকা হয়, বলে লু ফ্যাং সেকশন 25 থেকে তাড়াতাড়ি মঞ্চের মধ্যে আসো। এই কথা শুনে ও সামনে এগিয়ে যায়। ওকে দেখে মেয়েরা পাগল হয়ে যাচ্ছিল, এই ছেলে তো অনেক হ্যান্ডসাম। অন্য আরেকজন বলছিল আমি একদম অবাক হয়ে যাচ্ছি যে এই কোন প্রফেশন অ্যাওয়েকনিং করবে। সেই সাথে আমরা দেখতে পাই লু ফ্যাং ওই অ্যাওয়েকনিং ক্রিস্টালের সামনে চলে যায়। ওইখানেই ও মনে মনে ভাবছিল এই পয়েন্টে এসে ঘাবড়ানোটা একদমই খারাপ ব্যাপার, আমাকে শুধুমাত্র একটা রেয়ার প্রফেশন অ্যাওয়েকনিং করতে হবে। আর সেই সাথেই ওই প্রিস্ট নিজের স্পেল কাস্ট করে, কিন্তু তখনই আমরা হঠাৎ করে একটা ড্রাগনের চোখ দেখতে পাই আর সেই সাথে ওইখানে একটা বড় ভূমিকম্প আসতে শুরু করে। ওটা থেকে সবাই বলছিল এটা কি হচ্ছে, এখানে একটা ভূমিকম্প চলে এসেছে। আর সেই সাথে আমরা দেখতে পাই ওই অ্যাওয়েকনিং ক্রিস্টাল থেকে একটা লাইট চমকায়, যেটা অনেক ব্রাইট ছিল আর ওটার ভেতর থেকে একটা ড্রাগন বেরিয়ে আসে। আমি বলে দেই এটা কোনো সত্যিকারের ড্রাগন নয়, এটা শুধুমাত্র একটা ফিনোমিনা, এটা শুধু প্রফেশনকে দেখায়। আমরা দেখতে পাই ওইটা দেখার পর ওইখানে থাকা সবাই অবাক হয়ে গেছে আর বলছিল কি একটা ড্রাগন? লু ফ্যাং এর অ্যাওয়েকনিং এর কারণে একটা ড্রাগন সামান হয়েছে। আর অন্য একজন বলছিল এটা তো একটা ফেনোমিনা, আর এটা তখনই হয় যখন হিডেন প্রফেশন সামনে আসে। আর অন্য একজন বলছিল কি হিডেন প্রফেশন, এটা কি সত্যিই এক্সিস্ট করে? অন্যদিকে সকল টিচারও একদম চমকে গেছিল আর একজন টিচার বলছিল টিচার লি আপনার সেকশন তো আমাদের স্কুলের মধ্যে সর্বপ্রথম হিডেন প্রফেশন অ্যাওয়েকনিং করেছে, আপনি অনেক ভালো একটা কাজ করেছেন। আর এটা শুনে তো টিচার লিও অনেক অবাক হয়ে গেছে। আর টিচার লি মনে মনে ভাবছিল ও যদি একটা স্ট্রংগেস্ট হিডেন প্রফেশন অ্যাওয়েকনিং করে যেটা ড্রাগন ব্লাড ওরিয়ারের মতো হয়, তাহলে ও ড্রাগন কিংডমের মধ্যে একটা নতুন পাওয়ার হাউস হিসেবে তৈরি হবে আর একটা নতুন ইতিহাস তৈরি করতে পারবে। আর সেই সাথে টিচাররা ড্রাগনের দিকে দেখছিল। 10 বছর হয়ে গেছে কিন্তু আজ পর্যন্ত কেউ ড্রাগন ব্লাড ওরিয়ার হিসেবে অ্যাওয়েকনিং হয়নি। ওইখানে আর
একজন লেডি বলছিল এখন তো ও ড্রাগন কিংডমের মধ্যে টপ লেভেলের একজন এক্সপার্ট হবে। সত্যি এটা তো একটা অ্যামেজিং ব্যাপার। আর টিচার লি বলছিল এমনটা কি হতে পারে লু ফ্যাং? সেই সাথে ও কিছু বলার আগেই আমরা দেখতে পাই ওই ড্রাগনটা লু ফ্যাং এর উপরে অ্যাটাক করে দিয়েছে। আর সেই সাথে ওইখানে একটা বড় ব্লাস্ট হয় আর সবকিছু ধোঁয়া ধোঁয়া হয়ে যায়। আর তারপর আমরা দেখতে পাই ওইখানে ড্রাগনটা গায়েব হয়ে গেছে। আর তারপর ওইখানে প্রিন্সিপাল চলে আসে আর বলে লু ফ্যাং তুমি কোন প্রফেশন অ্যাওয়েকনিং করেছো? এটা কি ড্রাগন ব্লাড ওয়ারিয়ার নাকি দোভা তিনবাক মেজ? সরি আমি জানি না এটা সঠিকভাবে উচ্চারণ করতে পেরেছি কিনা। প্রিন্সিপালের কথা শোনার পর লু ফ্যাং বলে আমি একজন ড্রাগন টেমার। এই কথা শোনার সাথে সাথে ওইখানে থাকা সবাই অবাক হয়ে গেছে। এটা শোনার পর প্রিন্সিপাল বলে এটা কেমন করে হতে পারে? এত বড় একটা ফিনোমিনা হওয়ার পরে ড্রাগন টেমার? এটা কখনোই সম্ভব না, এটা কখনোই সম্ভব না। এটা তো সবচেয়ে খারাপ একটা প্রফেশন। তুমি এই প্রফেশন কেন অ্যাওয়েকনিং করলে? আর সেই সাথে ওই সিনেমানি ওইখানে শেষ হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই ওল্ড টাউন জিয়াংজাই সিটি। ওইখানে আমরা লু ফ্যাংকে দেখতে পাই ও সামনের দিকে যাচ্ছিল। ও সিস্টেম ওপেন করে ওর নিজের স্টেট দেখে আর ওর নেটওয়ার্থ ছিল 239 ড্রাগন কয়েন। হ্যাঁ এতটাই। আর সেই সাথেই ও মনে মনে ভাবছিল ড্রাগন টেমার আমার সাথে কি এমনটা হওয়ার ছিল? সেই সাথেই আমাদের সিরেমনির সিন দেখানো হয় যেখানে সবাই বলছিল এটা বলতেও আফসোস লাগতেছে, এমনটা মনে হচ্ছে লু ফ্যাং এর মিডিওকার হওয়া একদম নিশ্চিত ছিল। এটা কিভাবে সম্ভব যে একজন সাধারণ মানুষ একটা ড্রাগনের মতো একটা পাওয়ারফুল ক্রিয়েচারকে টেম করবে? আর আরেকজন ছেলে বলছিল হ্যাঁ এটা যদিও একটা হিডেন প্রফেশন তাও একটা সবচেয়ে দুর্বল প্রফেশন। অন্যদিকে আমরা একটা ছেলেকে দেখতে পাই ওর বন্ধুকে বলছিল এটা একটা হিডেন প্রফেশন হওয়ার পরেও সবাই একে দুর্বল কেন বলতেছে? ড্রাগন টেমার, ড্রাগন ব্লাড ওয়ারিয়ার আর দোহা তিনবাক মেজ এগুলো কি মেজর হিডেন প্রফেশন না? সবাই এটাকে কমজোর প্রফেশন বলার কারণ হচ্ছে এমনটা এই জন্যই হয় যে কেউ ড্রাগনই খুঁজে পায় না আর টেম করা তো দূরের ব্যাপার, এর থেকে তো ভালো সামানার। অন্যদিকে প্রিন্সিপাল লু ফ্যাং কে বলছিল লু ফ্যাং এটা একটা হিডেন প্রফেশন যার সাথে আছে বাউন্ডলেস পোটেনশন। আমি আশা করি যে তুমি ফিউচারের মধ্যে কিছু সাবস্পেসিস ড্রাগনকে টেম করো আর অনেক স্ট্রং হও। আর এটা শোনার সাথে সাথে ও মনে মনে বলছিল স্ট্রঙ্গার? এটা কিভাবে সম্ভব? এইখানে ড্রাগন ছাড়া ড্রাগন টেমারের কিভাবে বাউন্ডলেস পোটেনশন হয় যেখানে সাব ড্রাগন স্পেসিস একটা বিস্ট ছাড়া কিছুই নয়? এটা রিয়েল ড্রাগনের কম্পারিজনে কিছুই নয়। যেখানে ড্রাগন কিংডমের 800 বছরের হিস্ট্রিতে একবার ড্রাগন অ্যাপিয়ার হয়েছিল কিন্তু ড্রাগন টেমার আজ পর্যন্ত এক্সিস্টই করত না। এতে কোনো সন্দেহ নেই যে হিউম্যান কতটা পাওয়ারফুল হোক ওরা ড্রাগনের সামনে একটা পোকামাকড়ের মতো, যেখানে ড্রাগন ওদের এক পলকের মধ্যে পুড়িয়ে ছাই করে দিতে পারবে। আর একটা কথা, একটা বড় ড্রাগনকে টেম করা একটা স্বপ্নের থেকে আর কিছুই নয়। তারপর সিন প্রেজেন্টে আসে যেখানে ও অনেক মন খারাপ করেছিল আর ওর সিস্টেমের দিকে দেখছিল আর মনে মনে বলছিল একটা ড্রাগন ছাড়া আমার এবিলিটি একদম কিছুই নয়। যেখানে আমার আন্ট আমার এডুকেশন সাপোর্টের জন্য অনেক সাপোর্ট করেছে কিন্তু আমি ওনাকে একটা ভালো লাইফ এখন আর দিতে পারবো না, এখন আমি কি করব? আর সেই সাথেই ও ওর বাসায় চলে আসে যেটা একটা স্টিম বান শপ ছিল। আর ওইটা দেখার সাথে সাথে ও মনে মনে বলছিল ও আমি তো বাসায় চলে এসেছি, আমি বুঝতেও পারিনি যে আমি কিভাবে চলে এলাম। আর ও ঘরে ঢুকতে ঢুকতে বলছিল আন্ট আমি চলে এসেছি। আর তারপর আমরা ওর আন্টকে দেখতে পাই উনি খাবার তৈরি করতেছিল। আমরা জানতে পারি এর নাম হলো হানকে। এনার কাছে একটা সাবস্ট্যান্ট প্রফেশন আছে আর এনার প্রফেশন হলো শেফ। ও লুফেনকে দেখার সাথে সাথে জড়িয়ে ধরে আর বলে আমার লিটল ফ্রেন্ড তুমি চলে এসেছো। তারপর ও ওকে বসতে বলে আর বলে আজকের দিনটা তোমার লাইফের মধ্যে সবচেয়ে ভালো একটা দিন তাই না? বলো আজকের দিনটা তোমার কেমন কাটলো আর তুমি কোন প্রফেশন অ্যাওয়েকনিং করছো? এটা শুনে লুফেন অনেক ঘাবড়ে যায় আর বলে বাদ দাও এসব। আর সামনে কিছু বলার আগেই ওর আন্ট বলে আচ্ছা বাদ দাও এসব, তুমি একটা কমব্যাট প্রফেশন অ্যাওয়েকনিং করো নাই তাই না? আর তবুও তুমি যদি সারাদিন বাইরে ফাইট করতে তাহলে আমার অনেক চিন্তা হতো। এটা শুনে লুফেং বলে না আন্ট আমি একজন ড্রাগন টেমার হয়ে গেছি আর প্রবলেম হচ্ছে এটাই যে একটা ড্রাগন ছাড়া আমি কিছুই করতে পারবো না। এটা শুনে ওর আন্ট বলে এতে কোনো যায় আসে না যে তুমি ড্রাগন ছাড়া একজন ড্রাগন টেমার, এটাই বোঝা যাচ্ছে যে তুমি অনেক স্ট্রং। এটা বলে ও ওকে পেছন থেকে জড়িয়ে ধরে আর বলছিল তুমি যদি ফিউচারে কলেজ যেতে চাও তাহলে আমি তবুও তোমাকে সাপোর্ট করব, আর তুমি যদি এমনটা না চাও তাহলে তুমি আমার সাথে স্টিম বান শপ চালানোতে আমাকে সাহায্য করতে পারো। এই কথা শুনে লুফেং অনেক খুশি হয়ে যায়। তারপর ওর আন্ট বলছিল আচ্ছা এইসব ব্যাপারে বেশি কথা বলা লাগবে না, তাড়াতাড়ি খাবার শেষ করে এটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর ও বলছিল হ্যাঁ আমি খাচ্ছি আর এখানে অনেকগুলো দিয়েছেন আমি এতগুলো খাইতেও পারবো না। তারপর ও খাওয়া শেষ করে বিছানায় শুয়ে পড়ে। বিছানায় শুয়ে ও অনেক চিন্তায় ছিল আর ভাবছিল যে এইখানে এই প্রফেশনের সাথে এত বছর কাজ করার পরেও আমাদের পারিবারিক অবস্থা একদমই চেঞ্জ হয়নি। আমি তো শুধু আমার আন্টকে একটা ভালো লাইফ দিতে চাইছিলাম কিন্তু আমার মনে হয় আমি এটা কখনোই করতে পারবো না কারণ আমি একজন ড্রাগন টেমার। এটা অনেক বড় একটা চিন্তার বিষয় কারণ একটা ড্রাগনের সাথে একজন ড্রাগন টেমার এটা সত্যি একটা হিডেন প্রফেশন কিন্তু একটা ড্রাগন ছাড়া আমি কিছুই না। কিন্তু আমি একটা ড্রাগন কোথায় পাবো? কিন্তু ওর সামনে তখনই একটা সিস্টেম নোটিফিকেশন আসে। ওইখানে বলা হয়েছে কংগ্রাচুলেশন আপনি ডে ফার্স্টের টুইজার ম্যাপ রিসিভ করেছেন। এটা দেখে ও একদমই অবাক হয়ে গেছিল আর মনে মনে ভাবছিল প্রথম দিনেই একটা ডিভাইন লেভেলের টুইজার ম্যাপ। তখনই সিস্টেম ওকে বলছিল সুপার টুইজার ম্যাপ সিস্টেম থেকে প্রতিদিন আপনি একটা করে টুইজার ম্যাপ পাবেন। আর এটা শোনার পর ও মনে মনে ভাবছিল হ্যাঁ আমার মনে পড়েছে যখন এটা অ্যাক্টিভেট হয়েছিল তখন বলেছিল এটা একটা সুপার টুইজার ম্যাপ সিস্টেম আর আজকে আমি শুধুমাত্র এর এফরিজিয়াল ফাংশনটা ট্রাই করেছি কিন্তু আমি এখনো পর্যন্ত এর টুইজার ম্যাপের সিস্টেম দেখিনি। তো আমার মনে হয় এটা আমাকে দেখা উচিত। আর সাথেই ও টুইজার ম্যাপের বক্সটা ওপেন করে যেখানে ওকে বলা হয় যে টুইজার ম্যাপকে 4 ক্যাটাগরির মধ্যে ভাগ করা হয়েছে। সেগুলো হচ্ছে বিগিনার, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স
আর ডিভাইন লেভেলের টুইজার ম্যাপ। এখানে আপনি সিস্টেমের সাহায্যে 3টা লো লেভেলের টুইজার ম্যাপকে একত্রিত করে একটা হাই লেভেলের টুইজার ম্যাপ বানাইতে পারবেন। আর আপনি প্রতিদিন এখান থেকে একটা করে র্যান্ডম টুইজার ম্যাপ পাবেন। আর ওই ম্যাপগুলোতে র্যান্ডম লোকেশন দেওয়া থাকবে আর তোমাকে ওই জায়গায় যাইতে হবে। আর ওইখানে যাওয়ার পর তুমি কোনো না কোনো র্যান্ডম টুইজার পাবে। এটা দেখার পর ও মনে মনে ভাবছিল কি করসপন্ডিং রিলেটেড একটা টুইজার। বলা হয় যে ড্রাগন টেমার সবচেয়ে উইক প্রফেশন, কারণ একটা ড্রাগনকে টেম করা একদম অসম্ভব। কিন্তু আমি যতক্ষণ এই সিস্টেমকে ইউজ করব ততক্ষণ পর্যন্ত আমি সবচেয়ে দুর্বল এবং সবচেয়ে শক্তিশালীর মধ্যে এই বড় গর্তকে পার করতে পারবো। আর অন্য ভাষায় বললে আমি বলতে পারি যে আমার কাছে একটা ডিভাইন লেভেলের টুইজার ম্যাপ আছে, যেটা আমার এই পরিস্থিতিকে পরিবর্তন করার শেষ ভরসা। আর আমি যদি এখনই হার মেনে নেই তাহলে সারা জীবন আমাকে সোসাইটির সামনে মাথা নিচু করে চলতে হবে, যেখানে আমার জন্য আমার আন্ট অনেক ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাবে। তাই আমাকে এই কাজটা করতেই হবে, তাতে যা কিছুই হয়ে যাক না কেন। আর সেই সাথেই ও টুইজার ম্যাপ ওপেন করে আর ওইখানে ওকে একটা লোকেশন দেয়, এমটিসি বেসিন। এটা দেখার পর ও মনে মনে ভাবছিল এমটিসি বেসিন এটা জিয়াংতাই সিটি থেকে বেশি দূরে না, তাহলে আমি এই জায়গায় যেতে পারবো। আর আমি যদি আজকে রাতে বাসে উঠি তাহলে আমি মনে হয় কালকে সকালেই ওখানে পৌঁছে যাব। আর তার সাথে সিন চেঞ্জ হয় আর আমরা ভোরের দিক দেখতে পাই, যেখানে আন্ট হানকে রুম থেকে উঠলো। ওইখানে ও নিজের সামনে একটা টেবিলের উপর লেটার দেখে আর ওটা দেখার পর ও লু ফ্যাং এর রুমে যায়। আর রুমের মধ্যে কেউ ছিল না, আর সেই সাথে লু ফ্যাং ওই লেটারের মধ্যে সবকিছু লিখে গেছিল, যেখানে ও বলছিল আন্ট আমি এমটিসি বেসিং এ যাচ্ছি, তো আপনি আমার জন্য একদম চিন্তা করবেন না। ড্রাগন টেমারের এই ভাগ্য বদলানোর জন্য এটা আমার শেষ ভরসা, তো প্লিজ আমার জন্য কোনো চিন্তা করবেন না, আমি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো। আমি আপনাকে এইটা প্রমিস করতেছি যে আমাদের লাইফ অনেক ভালো হবে। আর আমরা ওইখানে এটা দেখতে পাই ও এমটিসি বেসিনে চলে এসেছে, যেখানে ওর সাথে অনেকগুলো লোক ছিল আর ওর সাথে একটা লোক ওকে ধাক্কা দেয়। ওইখানে ওর সাথে একটা মহিলাও ছিল আর একটা লোক পিছন থেকে ওর কাঁধে হাত দেয় আর বলে তুমি কি আমাদের সাথে যেতে চাও নাকি? এটা শোনার পর ও বলছিল না আমি একাই যাব, জিজ্ঞেস করার জন্য ধন্যবাদ। আর সেই সাথে ও মনে মনে ভাবছিল এই লোকেরা কি ডেঞ্জিন রবার নাকি? ওইখানে ওই মহিলা বলছিল আরে চলো এই ব্যাপারে এত ভাবতে হবে না। আর ওইখানে ওই লোকটা বলছিল এই ভয়ঙ্কর জায়গায় একা একা একটা ছেলের ঘোড়া একদমই ঠিক হবে না। এইটা দেখার পর ও মনে মনে ভাবছিল এই লোকেরা মনে হয় অনেকদিন যাবত এইখানে ম্যাটেরিয়াল চুরি করতেছে অথবা এইখানে আসা লোকেদের লুট করতেছে। আর আমার মতো একটা ছেলের সাথে ওদের এইরকম ব্যবহার করাটা একদম সহজ ব্যাপার। আর সেই সাথে ওই লোকটা বলছিল এই ব্যাপারে তুমি কি ভাবতেছো? তুমি কি একদম ঠিক করে নিয়েছো তুমি একাই যাবে? আর সেই সাথে ও বড় লোকটা ওর হাত মুট করতেছিল আর ওর দিকে এগিয়ে আসছিল। এটা দেখার পর লু ফ্যাং মনে মনে ভাবছিল আরে না, আমার মনে হয় ওরা আমাকে ধরে ফেলেছে। সেই সাথেই ওই বড় লোকটা বলছিল চলো আমরা সবাই একসাথে কাজ করব। আর লু ফ্যাং বলছিল আমি তোমাকে আগেই বলে দিয়েছি আমি একাই যাব। লু ফ্যাং এর কথা শোনার পর ওই বুড়ো লোকটা বলছিল ইয়াং বয় তুমি এই জায়গার ব্যাপারে কিছুই জানো না, তুমি যদি রাতের অন্ধকারে একাই এই জায়গায় থাকো তাহলে তুমি নিশ্চয়ই এখানে মরে যাবে। রাতে এইখানে যতটা বিপদ থাকে তুমি অতটা কল্পনাও করতে পারবে না। ওর কথা শুনে লু ফ্যাং মনে মনে ভাবছিল এদের সাথে লড়াই করার জন্য এখন আমার কোনো স্কিল নেই আর এই জন্য আমাকে এদের হাত থেকে বাঁচতে হবে। আর লু ফ্যাং ওদের বলছিল আমি একজন সামানার আর আমাকে কোনো সাথীর প্রয়োজন হয় না। আর এইখানে যদি কোনো ডেঞ্জারাস সিচুয়েশনে আমি পড়ি তাহলে আমি আমার সামানিং ক্রিয়েচার দিয়ে আমি এখান থেকে বাঁচতে পারবো। এটা শোনার পর ওরা সবাই চমকে গেছিল। আর ওই লোকটা বলছিল এমনটা মনে হচ্ছে যে আমরা তোমার নিয়ে যে চিন্তা করতেছিলাম এটা একদমই বেকার ছিল। আচ্ছা ঠিক আছে বাদ দাও, আমরা এখান থেকে যাচ্ছি। তখনই ওই মহিলা ওর কাছে এসে বলে আমি আশা করি আমাদের আবারও দেখা হবে হ্যান্ডসাম বয়। আর ওরা যাওয়ার পর লু ফ্যাং মনে মনে ভাবছিল এই জঙ্গল যতটাই ভয়ঙ্কর হোক না কেন এই ডাকাতদের থেকে ভালো আছে। এরা চলতে চলতে রাস্তায় এক সময় পিঠের মধ্যে ছুরি ঢুকিয়ে দেবে আর আমি জঙ্গলের এক কোণায় মরে পড়ে থাকবো। আর এটা একদম তেমনই যেমনটা আমি ভেবেছিলাম, পাওয়ার ছাড়া লাইফ একটা ছায়ার মতো। যাই হোক বাদ দাও এসব, আমাকে এগিয়ে যেতে হবে। আর সেই সাথে ও সিস্টেম ওপেন করে আর বলে আমাকে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যেতে হবে। আর এই কথা বলেই লুকিয়ে লুকিয়ে ও জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছিল, যেখানে ও ওর সামনে অনেকগুলো বিস্ট দেখতে পায়। আর এই বিস্ট গুলোকে পাওয়ার হর্ন হর্স বলা হয় আর এদের লেভেল 8। এইটা দেখে ও মনে মনে ভাবছিল যদিও এই পাওয়ার হর্ন হর্স গুলো মানুষের উপর অ্যাটাক করে না, কিন্তু যদি ওরা রেগে যায় তাহলে আমি একদমই এদের মোকাবেলা করতে পারবো না। আর সেই সাথে আমরা দেখতে পাই ওর লেভেল 10। আর ও বলছিল বাদ দাও এসব, আমাকে এগিয়ে যেতেই হবে। যদিও সেফটি রিজনের জন্য আমি একটা লম্বা রাস্তা বেছে নিয়েছি, কিন্তু তবুও মনে হচ্ছে না আমি এখানে সেফ আছি। আমার কি এদের কাজ দিয়ে যাওয়াটা ঠিক হবে? আমাকে শুধু একটু সামনে যেতে হবে। এইসব বলতে বলতে ও সামনে যাচ্ছিল, কিন্তু তখনই ওর পায়ের নিচে একটা ব্যাঙ চলে আসে আর ওর পায়ের নিচে পড়ে যায়। আর তখনই ওই ফকটা চিৎকার করে। এই শব্দ শোনার পর সকল হর্স ওর দিকে দেখতে শুরু করে আর ওর উপরে অ্যাটাক করে দেয়। আর এটা দেখার পর ও দৌড়ে ওখান থেকে পালাইতে শুরু করে। আর ও মনে মনে বলছিল ধুর, আমি তো একদম এখান থেকে যেতে সফল হয়ে গেছিলাম, কিন্তু ব্যাঙটা হঠাৎ আমার পায়ের নিচে চলে আসলো। আর সেই সাথে ও একটা লাফ দেয় আর ওখান থেকে পালিয়ে যায়, যেখানে ও অনেক দূরে গিয়ে পড়ে। আর সেই সাথেই ও মনে মনে ভাবছিল আমি আমার বর্তমান অবস্থায় একটা ভীতু হর্সকেও সামলাতে পারি না, কিন্তু আমি যদি এই অপরচুনিটিকে মিস করে দেই তাহলে আমার ভাগ্য ওই ব্যাঙের মতো হয়ে যাবে। আর সেই সাথেই ও ওই ম্যাপটা দেখে আর সিস্টেম ওকে বলে তুমি প্রায় তোমার গন্তব্যের দিকে পৌঁছে গেছো। এটা দেখার পর ও অনেক খুশি হয়ে যায় আর বলছিল কি সত্যি আমি এখানে চলে এসেছি। আর সেই সাথেই ও সামনে দেখে ওইখানে দুইটা পাথরের মধ্যে কিছু একটা চমকাচ্ছিল। ওইটা দেখার পর ও বলছিল এটা তো ওই জায়গায় যেটা ম্যাপে দেখানো হয়েছিল আর বলা হয়েছিল এখানে একটা টুইজার আছে। আর এটা বলতে বলতে
বলতে ও সামনে এগিয়ে যায়, কিন্তু ও সামনে এমন কিছু দেখে যে ও অবাক হয়ে গেছে আর বলছিল কি এটা কি ওই টুইজারে যেটা ড্রাগন টেমার হওয়ার পর আমার ভাগ্য পরিবর্তন করবে। আর সেই সাথে ও সামনে একটা এগ দেখতে পায় যেটা একটা ড্রাগনের এগ। সেই সাথে সিস্টেম ওকে বলে এটা একটা ব্ল্যাক ড্রাগন এগ আর লেভেল আননন। এটা দেখার পর ও মনে মনে বলছিল এটা তো একটা ড্রাগনের এগ, আর দেখে মনে হচ্ছে এটা ভেঙে একটা বাচ্চা বেরিয়ে আসবে। ও এই কথাই বলছিল, কিন্তু ও কিছু অনুভব করতে পারে। তারপর ও ফাইট করার জন্য তৈরি হয়ে যায় আর ওর ড্যাগার বাইর করে। আর সেই সাথেই ও মনে মনে বলছিল এখন পর্যন্ত রাস্তায় সবকিছু ঠিকভাবে চলছিল, কিন্তু এখন এমনটা মনে হয়ে গেছে এখন এর আর কোনো কাজ নেই, একে তোমরা মেরে ফেলো। আর সেই সাথেই ও ডিমটার দিকে এগিয়ে যাচ্ছিল আর বলছিল এটা তো অনেক সুন্দর একটা ডিম। অন্যদিকে ওই মেয়েটা লুফেংকে মারতেই ধরছিল আর বলছিল এটা তো অনেক আফসোসের ব্যাপার যে আমাকে একটা হ্যান্ডসাম ছেলেকে মারতে হবে। স্ট্রং হওয়ার এইটাই আমার শেষ সুযোগ, আমি ওদের কখনো এই ড্রাগন এগ নিতে দিব না। আর সেই সাথে আমরা দেখতে পাই ওই এগটা ভেঙে যায় আর ওর ভেতর থেকে কিছু একটা বাইরে বেরিয়ে আসে, যেটা দেখে ওরা অনেক ভয় পেয়ে যায় আর বলছিল এটা কি ধরনের মনস্টার। কিন্তু তখনই আমরা দেখতে পাই ওই ড্রাগনটা ওদের উপরে অ্যাটাক করে দিয়েছে। আর এটা দেখার পর ওই বৃদ্ধ লোক ওর উপর একটা পোর্শন ছুঁড়ে মারে আর বলে আমাদের থেকে দূরে সরে যাও। কিন্তু ওই ড্রাগনটা ওটা ইজিলি ডজ করে নেয়। কিন্তু তখনই অন্য লোকটা ওকে মারার জন্য এগিয়ে আসে, কিন্তু তখন ওই ড্রাগন ওর পাওয়ার ইউজ করে ওকে একদম পুড়িয়ে শেষ করে দেয়। এটা দেখার পর ওই বৃদ্ধ লোক একেবারে ভয় পেয়ে গেছে আর ওইখানেই ওই ড্রাগনটা ওর দিকেই এগিয়ে আসছিল। বৃদ্ধ লোকটা ওই মহিলাকে বলছিল প্লিজ আমাকে সাহায্য করো, আমাকে তাড়াতাড়ি আমাকে বাঁচাও। এটা দেখার পর লুফেং মনে মনে বলছিল আমি ভাবতেও পারি না যে একটা নতুন জন্ম নেওয়া ড্রাগন এতটা পাওয়ারফুল হতে পারে। এতে অবাক হওয়ার কিছু নেই, কারণ কেন কেউ ড্রাগনকে টেম করতে পারে না। আর সেই সাথেই লুফেং ওদের বলছিল এটা একটা ড্রাগন। এটা শোনার পর ওই মেয়েটা অনেক ভয় পেয়ে যায় আর ওই মহিলা বলছিল কি বলতেছো তুমি, এটা কি সত্যি? ওটা একটা ড্রাগনের এগ ছিল। কিন্তু তখনই ওই ড্রাগনটা ওর সামনেই বৃদ্ধ লোকটাকে খেয়ে ফেলে। এটা দেখার পর ওই মেয়েটা আরো ভয় পেয়ে যায় আর সুযোগ পেয়ে লুফেং ওকে দূরে সরিয়ে দেয় আর দৌড়াতে বলছিল ডেঞ্জিন রবারের সেন্স একদম দুর্বল হয় আর একটা ড্রাগনের ডিমকে চুরি করে তোমরা তোমাদের মৃত্যু নিজেই ডেকে এনেছো। আর সেই সাথেই ও সামনে এগিয়ে গিয়ে ড্রাগন টেমিং টেকনিক ইউজ করে। ওইখানে ও সাকসেসফুলি ড্রাগনকে টেম করে। আর ওইখানে ওই মহিলা ওকে দেখার পর বলে তুমি আসলে কে? আর লুফেং ওকে বলছিল তাহলে তুমি কি জানতে চাও আমি কে? আমি শুধু একজন সামানার নই, আমি একজন ড্রাগন টেমার। আর সেই সাথে আমাদের বলা হয় ব্ল্যাক ড্রাগনের কন্ট্রাক্ট এস্টাবলিশ হয়ে গেছে, যেখানে ওর স্কিলও আনলক হয়ে গেছে। আর সেই সাথেই ওই ড্রাগনটা সামনে এগিয়ে যায় আর ওই ড্রাগনটাকে দেখার পর মহিলাটা বলছিল প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি জানতাম না এটা একটা ড্রাগনের ডিম ছিল। আর লুফেং ওকে বলছিল তোমাদের মতো ফালতু ডাকাতরা আসলে কতজন লোককে এরকম করে স্ক্যাম করেছো, তো তুমি এখন এক কাজ করো, তোমার সাথীদের কাছে তুমি চলে যাও। আর সেই সাথে আমরা দেখতে পাই ড্রাগন এগিয়ে যায় আর ওই মহিলাটাকে মেরে ফেলে। আর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই লুফেন ওর ক্ষত স্থানে ব্যান্ডেজ করছিল আর ড্রাগনের দিকে দেখে বলছিল অবশেষে এটা শেষ হয়ে গেছে। আর আমি নিজেও বিশ্বাস করতে পারতেছি না যে আমার কাছে একটা ড্রাগন আছে। আর সেই সাথেই ও ড্রাগনটাকে কোলে তুলে নেয় আর বলছিল তুমি তো দেখতে অনেক হেলদি লাগতেছো। আর ওই ড্রাগনকে দেখতে দেখতে ও মনে মনে বলছিল আমি সত্যিই সবচেয়ে দুর্বল আর সবচেয়ে স্ট্রং এর মধ্যে থাকা সেতুটা পার করে ফেলেছি। আর ডিম ভেঙে বের হওয়ার কিছুক্ষণ পরেই এ অনেক পাওয়ারফুল হয়ে গেছে, যেখানে আমি নিজেও ভাবতে পারিনি যে বাইরে বেরিয়ে আসার সাথে সাথে এ এতটা পাওয়ারফুল হবে। আর সেই সাথেই ও ওকে জড়িয়ে ধরে বলছিল খুব তাড়াতাড়ি এমন দিন আসবে যখন ড্রাগন টেমারকে আর দুর্বল প্রফেশন বলা হবে না, কিন্তু এখন আমি তোমাকে কি বলে ডাকবো? এই কথা বলে ও ওর নাম ভাবতে শুরু করে। তারপর ও বলছিল না একটা নামও ঠিক না, আচ্ছা বাদ দাও এসব, আমি সর্বপ্রথম এখান থেকে আগে যাই। কিন্তু তখনই ওই ড্রাগন ওর ক্ষতস্থানে চাটতে শুরু করে আর সেই সাথে আমরা দেখতে পাই ও ইভলভ হতে শুরু করে আর ওর ভেতর থেকে অনেক পাওয়ারফুল একটা অরা বেরিয়ে আসতে শুরু করে। সেই জন্য লুফেনও অনেক দূরে সরে যায়। আর সেই সাথে আমরা দেখতে পাই ওই ড্রাগনটা একটা সুন্দর মেয়ের ফর্মে চলে আসে, যেটা দেখে লুফেন একদমই অবাক হয়ে গেছিল আর বলছিল এই আর্থের মধ্যে আসলে হচ্ছেটা কি? দেখে এমনটা মনে হচ্ছে এই ড্রাগন হিউম্যান ফর্মেও ট্রান্সফর্ম হতে পারে। আর সেই সাথে আমরা দেখতে পাই ওই ড্রাগন গাল অদ্ভুত ব্যবহার করতে শুরু করে। ওইখানেই লুফেন দেখতে পায় ওই ব্ল্যাক ড্রাগনের স্টেট আর ও স্টেট একসাথে মার্চ হয়ে গেছে। ওইটা দেখার পর ও মনে মনে ভাবছিল যেমনটা আমি ভেবেছিলাম, একদম আমি সাকসেসফুলি একটা ড্রাগনকে টেম করে ফেলেছি। আর সেই সাথে আমার সবগুলো স্কিল আনলক হয়ে গেছে। ড্রাগন ইন্সপিরেশন স্কিল নিজেকে আর ড্রাগন পেটকে অনেক পাওয়ারফুল বানায়, যেই জন্য ওভারঅল অ্যাট্রিবিউট আর অ্যাটাক পাওয়ারে 30% ইনক্রিজ হয়। আর সেই সাথে এর দ্বিতীয় স্কিল ড্রাগন ফ্যাং স্ট্রাইক একটা অনেক হাই ড্যামেজের স্কিল। আর অন্যদিকে ড্রাগন গুলো ড্রাগন পেটের পাওয়ারকে আনলিশ করার জন্য, যেখানে ব্ল্যাক ড্রাগন হ্যাসলিং এর প্রসঙ্গ না তুলে এর অ্যাট্রিবিউট নর্মাল মানুষের থেকে 5 থেকে 6 গুণ বেশি। এমনকি যদি পার্সোনালি বিবেচনা করতে হয়, যেখানে আমি নর্মাল লেভেলের দ্বিতীয় কমব্যাট প্রফেশনের লোকেদের ইজিলি হারাতে পারবো। আর সেই সাথে ও ড্রাগন স্টেটে ক্লিক করে, যেখানে ও ওর অনেকগুলো স্কিল দেখতে পায়। যেখানে একটা ছিল মাইটি জ অ্যাসল্ট, যেটা অনেক তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে যায় আর টার্গেটকে একদম ক্ষতবিক্ষত করে ফেলে। আর সেই জন্য কন্টিনিউয়াসলি ওর রক্ত বের হতে শুরু করে। আর সেই সাথে সেকেন্ড স্কিল লাভা ফ্লেম, যেটা কন্টিনিউয়াসলি আগুন বের করতে থাকে আর এ নিজেকে ঠিক করতে করতে অন্যকে ড্যামেজ দিতে পারে। আর সেই সাথেই আছে ব্ল্যাক ড্রাগন হেরিটেজ, যেটা সবগুলো ড্যামেজকে 50% পর্যন্ত কমিয়ে দেয় আর ইমিউনিটিকে অনেক বাড়িয়ে দেয় আর সেলফ রিকভারিকে 500% পর্যন্ত বাড়িয়ে দেয়। অন্যদিকে লুফেং এসব দেখার পর অনেক অবাক হয়ে গেছে আর মনে মনে ভাবছিল আমি তো শুধু লেভেল 1 এর একটা ড্রাগনকে টেম করেছি, আমি শুধুমাত্র একটা লেভেল 1 এর ড্রাগনের সাথে কন্ট্যাক্ট করেছি
করতেছি, কিন্তু এই ধরনের স্কিল আর আলাদা আলাদা অ্যাট্রিবিউটের কারণে এর 400+ পয়েন্ট আছে। এখন তো নর্মাল হিউম্যানের কথা বাদ দিলাম, একজন যদি লেভেল 20 এর হিউম্যানও চলে আসে তাহলেও আমার সাথে পারবে না। আর এর থেকেও বড় ব্যাপার হচ্ছে ব্লাড লাইন কালেকশন আমার সকল অ্যাট্রিবিউটকে দ্বিগুণ করে দেয়, যেখানে অবাক হওয়ার কিছুই নাই যে আমি একে সাকসেসফুলি টেম করার পর নিজেকে অনেক স্ট্রং মনে করতেছি, যেমনটা 3 স্ট্রংগেস্ট প্রফেশনের মধ্যে একটার কাছ থেকে আশা করা হয়েছিল। যে কোনো প্রফেশন যতটাই পাওয়ারফুল হোক না কেন, ড্রাগন রেসের সামনে সবকিছুই বেকার। ড্রাগন রেসের সামনে কেউ জিততে পারবে না, আর কোনো সন্দেহ ছাড়াই ড্রাগন টেমার সবচেয়ে স্ট্রংগেস্ট প্রফেশন। আর সেই সাথে ও ড্রাগন গালের দিকে দেখে যে অদ্ভুতভাবে ব্যবহার করছিল, এমনটা মনে হচ্ছে ও এখনো একটা ড্রাগন, যেটা দেখার পর ও মনে মনে ভাবছিল যদিও ও নিজেকে হিউম্যান ফর্মে ট্রান্সফর্ম করতে পারে, কিন্তু তবুও ওই ড্রাগনের মতোই বিহেভ করে। আর সেই সাথে ও ওকে বলছিল আমি তোমাকে কি বলে ডাকবো, যেখানে ও মনে মনে ভাবছিল এক রাত আগেই এই ছোট ড্রাগনের জন্ম হয়েছে, এখন আমি একে কি বলে ডাকবো। আর সেই সাথে ও বলছিল জিয়াও ওয়েই, এই নামটা একদম পারফেক্ট, আমি তোমাকে জিয়াও ওয়েই বলে ডাকবো। এটা শোনার পর ওই ড্রাগন অনেক খুশি হয়ে যায়, যেটা দেখার পর লু ফ্যাং বলছিল দেখে মনে হচ্ছে তোমার এই নামটা অনেক পছন্দ হয়েছে। আর সেই সাথে ও মনে মনে ভাবছিল এই টুইজার হান্টিংটা অনেক বিপজ্জনক ছিল, কিন্তু এই টুইজার হান্টিং এর কারণে আমি এই ড্রাগনকে পেয়েছি, যেই কারণে এই টুইজার হান্টিং একদমই খারাপ নয়। তারপর ও ওই ড্রাগন গালকে বলছিল তোমার কি খিদে পেয়েছে, যেটা দেখার পর ওই ড্রাগন গাল অদ্ভুত মুখ করে আর কিছু বলছিল। আর ওকে দেখার পর লু ফ্যাং বলছিল আচ্ছা ঠিক আছে, জিয়াও এর পেট ভরার জন্য এখন কিছু মনস্টারকে হান্ট করতে হবে। আর সেই সাথে এই ভিডিও এইখানেই এন্ড করব। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।